আসসালামু আলাইকুম। আমরা লাস্ট 3 অধ্যায় পড়েছিলাম। আজকে আমরা 4 অধ্যায় দেখব আমাদের ইপিএস টপিক টেক্সট বুকের। তো 4 অধ্যায়, এটাকে আমরা কোরিয়ান ভাষায় বলবো সাগোয়া। সাগোয়া মানে 4 অধ্যায়। দেখাচ্ছে ধংজাক। ধংজাক মানে হচ্ছে ক্রিয়া, ক্রিয়া বা কাজও বলা যায়। গোয়া, গোয়া, গোয়া মানে এবং, ক্রিয়া এবং। সামুল, সামুল, সামুল মানে হচ্ছে বস্তু। তো দেখেন উচ্চারণটা হবে ধং, ধং জাক, ধংজাক। ধংজাক মানে ক্রিয়া। গোয়া, গয়ের সাথে ওয়া, গোয়া, গোয়া মানে এবং। সামল, সামল, সামল মানে বস্তু, ক্রিয়া এবং বস্তু। তো আমরা সরাসরি চলে যাব আমাদের শব্দকোষ একে। আমরা দেখব শব্দকোষ একে কি কি আছে। তো শব্দকোষ এক, শব্দকোষ একে আছে ইলসাং, উচ্চারণ হবে ইলসাং, ইলসাং। ইলসাং মানে দৈনন্দিন জীবন। আমি যেভাবে পড়াই, যেভাবে লিখি সব কপি পেস্ট করে পড়বেন, বাট শুধু উচ্চারণটা লিখবেন না। কেন? আপনাদের বোঝার সুবিধার্থে লিখতেছি। দৈনন্দিন জীবন খোয়াল্লিয়ন, নিউন আর রিউল মিলে লয়লা হবে। খোয়া, খোয়াল্লিয়ন, খোয়াল্লিয়ন মানে সম্পর্কিত, দৈনন্দিন জীবন সম্পর্কিত। ধংজাক, ধংজাক মানে ক্রিয়া। আর ধ্বংসা, ধ্বংসা মানেও ক্রিয়া বা ভার্ব। তো হয়ে যায় ক্রিয়া, ক্রিয়া। তো এটাকে আমরা একটু চেঞ্জ করে বলতে পারি কর্ম এবং ক্রিয়া। এবার বলতে পারি ধংজাক, এটাকে বলতে পারি কর্ম। অ্যাকচুয়ালি কর্ম আর ক্রিয়া একই কথা আর কি। দুইটা দিয়ে ভার্ব বোঝায় বা কাজ বোঝায়, ভার্ব বা কাজ বোঝায়। তো ইলসাং দৈনন্দিন জীবন, খোয়ালিয়ন সম্পর্কিত, দৈনন্দিন জীবন সম্পর্কিত। ধংজাক, ধংজাক মানে হচ্ছে কর্ম, আর ধ্বংসা মানে ক্রিয়া, কর্ম ক্রিয়া। মানে আমরা যে বলি না কাজকর্ম, সেটা আর কি। হ্যাঁ, তো দেখেন এখানে কি কি আছে। এটা একটা বাসিম, দেখেন খেয়াল করেন। রিউল বাসিমের পর হিউত থাকলে ওই রিউলটা হিউতের স্থানে গিয়ে উচ্চারিত হবে। দেখেন আমরা পিওর কোরিয়ানে যে 11 পড়েছিলাম সেটা ছিল এরকম। ইওরান, ইওরান কেমনে হয়েছে? এখানে ওই যে দেখেন ওই রিউলটা গিয়ে হিউতের স্থানে উচ্চারিত হয়েছে, এই জন্য উচ্চারণ হয়েছে ইওরান। ইওরান মানে হচ্ছে 11। হ্যাঁ, তো একইভাবে দেখেন আমাদের এই যে শব্দটা, এই রিউলটা হিউতের স্থানে যাবে, তাহলে উচ্চারণ হবে ইরাদা, ইরাদা। ইরাদা মানে কাজ করা, ইরাদা কাজ করা। তারপর হচ্ছে খং বু, খংবু হাদা, খংবু হাদা পড়াশোনা করা, খংবু হাদা পড়াশোনা করা অথবা শেখা বলা যায়। হ্যাঁ, খংবু হাদা। তারপরে হচ্ছে উন দং, উন্দং হাদা, উন্দং হাদা। এটার দুইটা অর্থ আছে, একটা হচ্ছে ব্যায়াম করা, আর একটা হচ্ছে খেলাধুলা করা। হ্যাঁ, ব্যায়াম করা এবং খেলাধুলা করা। কেমন? তারপর হচ্ছে দেখেন জন হুয়া হাদা, জন হুয়া হাদা, জন হুয়া হাদা মানে হচ্ছে ফোন করা।
জন হওয়া হাদা ফোন করা। ইও রি ইওরি হাদা ইওরি হাদা রান্না করা। শিয়তের সাথে আছে ইও, তাহলে এটা হবে শিও। শিয়তের সাথে ই থাকলে যেমন শি হয়, এখানে কিন্তু দেখেন শিয়তের সাথে আছে ইও। ইও এইটার মধ্যেও কিন্তু একটা ই আছে, হ্যাঁ, এই যে এইটা ইও, এটার মধ্যে একটা ই আছে, এর জন্য উচ্চারণ হবে শিও ফিং। শিও ফিং হাদা। শিও ফিং হাদা মানে হচ্ছে শপিং করা। শিও ফিং হাদা শপিং করা। শিওতের সাথে আছে উই। সুইদা সুইদা বিশ্রাম করা। এরপরে আছে ঝাদা। ঝাদা ঘুমানো। তারপর লেখা আছে দেখেন খয়ের সাথে গয়ের সাথে আ, খা, দয়ের সাথে আ, খাদা। খাদা মানে হচ্ছে যাওয়া। আর ও দা, ও দা মানে আশা। খাদা যাওয়া, ও দা আশা। হা দা, হাদা মানে করা। হাদা মানে করা হলেও এই হাদার এটার বিভিন্ন অর্থ আছে। কখনো খাওয়া হয়, কখনো দেখা হয়, কখনো লেখা হয়, কখনো বসা হয়, কখনো আবার করাও হয়। মানে যেই শব্দের সাথে বসে সেই শব্দের মতো অর্থ হয়। হ্যাঁ, তো এই হাদা এটার বিভিন্ন অর্থ আছে। মূল অর্থ করা, আমরা ওইটাই পড়ব। তো শব্দগুলো আরেকবার বলে দিচ্ছি। ইরাদা, ইরাদা কাজ করা। যাদের উচ্চারণের সমস্যা আছে আমারটা শুনে শুনে বললেন। খংবু হাদা, খংবু হাদা পড়াশোনা করা। উন্দং হাদা, উন্দং হাদা খেলাধুলা করা বা ব্যায়াম করা। জনওয়া হাদা, জনওয়া হাদা ফোন করা। ইউরি হাদা, ইউরি হাদা রান্না করা। শেওফিং হাদা, শেওফিং হাদা শপিং করা। সুইদা, সুইদা বিশ্রাম করা। ঝাদা, ঝাদা ঘুমানো। খাদা, খাদা যাওয়া। ওদা, ওদা আসা। হাদা, হাদা করা। আমরা আমাদের শব্দকোষ 2-এ চলে যাচ্ছি। হ্যাঁ, তো আবার ওই শব্দটা আছে দেখেন, ইলসাং। একটু আগে পড়ছি, ইলসাং মানে দৈনন্দিন জীবন। খোয়ালিয়ন, খোয়ালিয়ন মানে হচ্ছে সম্পর্কিত, দৈনন্দিন জীবন সম্পর্কিত। মিয়ংসা, মিয়ংসা মানে হচ্ছে নাউন, যেটার বাংলা হয় বিশেষ্য। দৈনন্দিন জীবন সম্পর্কিত বিশেষ্য। এলসাং দৈনন্দিন জীবন, খোয়ালিয়ন সম্পর্কিত, মিয়ংসা বিশেষ্য। দৈনন্দিন জীবন সম্পর্কিত বিশেষ্য। বিশেষ্য মানে নাউন, মানে বিভিন্ন জিনিসের নামকে নাউন বলে, মানে কোনো ধরনের নাম মানে বিভিন্ন জিনিসকে নাউন বলে, সহজ কথা। হ্যাঁ, নাউন বা বাংলায় বললে বিশেষ্য। এটা একটু খেয়াল করেন, এখানে আছে ভাব। ভাব মানে ভাত। হ্যাঁ, তারপর আছে পাং, পাং মানে রুটি। তারপর হচ্ছে সা গোয়া, সাগোয়া মানে আপেল। খোয়াজা, খোয়াজা মানে হচ্ছে বিস্কুট অথবা স্ন্যাক্স। স্ন্যাক্স বলতে অ্যাকচুয়ালি বোঝায় হালকা খাবারকে, মানে ভাজা পোড়া হালকা একটু খাই না, ওইটাকে আমরা বলি স্ন্যাক্স। তো
তো সাগোয়া মানে আপেল, আর খোয়াজা মানে বিস্কুট, এটা একটা অর্থ বিস্কুট, আর একটা স্ন্যাক্স। স্ন্যাক্স বলতে ওই যে ভাজা পোড়া হালকা খাবার কি বুঝো। এখন দেখেন, এই ভাপ মানে ভাত, পাং মানে রুটি, সাগোয়া আপেল, খোয়াজা বিস্কুট বা স্ন্যাক্স, এগুলো কি করতে হয়? এগুলো খেতে হয়। এই যেখানে আছে মগ দা, মগ দা মানে খাওয়া। তো ভাত এটা হবে মগদা, এগুলো খেতে হয়। আপেল এটাও হবে মগদা, আপেল খেতে হয়। খোয়াজা বিস্কুট, এটাও খায় মানুষ। পাং রুটি, এটাও খায়। তো ভাত খাওয়া, রুটি খাওয়া, আপেল খাওয়া, বিস্কুট খাওয়া, তো এগুলোর ক্ষেত্রে খাওয়া হবে। পরেরটা আবার দেখেন, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। মূল, মূল মানে পানি। তারপর হচ্ছে উ, আবার আছে ইউ, উইউ, উইউ মানে দুধ। তারপর হচ্ছে কফি, কফি মানে কফি। তারপর হচ্ছে আছে জুস, জুস মানে জুস। তো দেখেন এগুলো কি করে? পানি, দুধ, কফি, জুস, এগুলো কিন্তু খায় না, এগুলো মানুষ পান করে। এখানে আছে দেখেন মা সিদা, মাসিদা মানে পান করা। তাহলে মূল মানে পানি, পানি হবে মাসিদা, পান করে। ইউ দুধ, এটাও হবে মাসিদা, দুধ মানুষ পান করে। কফি, কফি মানে কফি, এটাও হবে মাসিদা, মানুষ পান করে। জুস মানে জুস, এটাও মানুষ পান করে। হ্যাঁ, তারপর আছে দেখেন উচ্চারণ হবে থে, রিউল, রিউল মানে লয়লা, থেললে বিজন, থেললে বিজন মানে হচ্ছে টেলিভিশন। টেলিভিশন কি করে? এই যে এখানে আছে বোদা, বোদা মানে দেখা, টেলিভিশন মানুষ দেখে। আবার আছে দেখেন ইয়ং হোয়া, ইয়ং হোয়া মানে সিনেমা। সিনেমা মানুষ কি করে? সিনেমাও মানুষ দেখে। তাহলে টেলিভিশনও দেখে, সিনেমাও দেখে। টেলিভিশন, টেলিভিশন, ইয়ং হওয়া সিনেমা। তারপরে আছে দেখেন সেক, সেক মানে বই, অথবা শিন মন, শিন মন মানে পত্রিকা। বই কি করে? দেখেন বই পড়ে, এই শব্দটা পড়ার আগে একটা বাসিম দেখেন, তিন জোড়া বাসিম, রিয়ল গিউক, রিউল মিউম, আর হচ্ছে রিউল ফিউব। এই তিন জোড়া বাসিম থাকার পর ইউং না থাকলে, সামনে ইউং না থাকলে, যদি ইউং না থাকে তাহলে রিউল বাদ যাবে। এই তিন জোড়ার ক্ষেত্রে, অন্য কিছুর ক্ষেত্রে না কিন্তু, রিয়ল গিউক, রিউল মিউম, রিউল ফিউব, এই তিন জোড়া বাসিম থাকার পর সামনে ইউং না থাকলে, সামনে যদি ইউং না থাকে তাহলে রিউলটা বাদ যাবে। কোনটা বাদ যাবে? রিউল। তো দেখেন আমাদের এখানে যে, এখানে যে শব্দটা পড়া, এখানে রিউল গিয়ক আছে। তো রিউল গিয়ক থাকার পর সামনে আবার ইউং নাই, তাহলে বাদ দিতে হবে রিউল। তো রিউল যদি আমরা বাদ দেই তাহলে এটার উচ্চারণ হবে কি দেখেন, ইক দা, ইকদা মানে পড়া। হ্যাঁ, তো স্যাক মানে বই, বই মানুষ পড়ে। শিনমন মানে পত্রিকা, পত্রিকাও মানুষ পড়ে। এই বাসিমটা একটু নোট করে নিয়েন, বিশেষ করে যারা নতুন আছেন। কেমন ভাই? এরপরে হচ্ছে ঝি গুম, ঝিগুম মানে এখন। হ্যাঁ, ও নুল, অনুল, অনুল মানে আজ। ঝিগুম এখন, অনুল, অনুল মানে আজ। তো আমাদের শব্দকোষ 1 এবং এই ছিল শব্দকোষ 2। আজকে আমরা টেন্স শিখবো। দেখেন
প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল শিখবো। হ্যাঁ, ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে, হ্যাঁ, আ অথবা ও থাকলে সেখানে আমরা যুক্ত করব আইও। ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে আ অথবা ও থাকলে আমরা যুক্ত করব আইও। যদি ই থাকে, শুধু ই থাকলে হবে না, ই থাকার পর বাসিম না থাকলে, ই থাকতে হবে, ই থাকার পর বাসিম না থাকলে সেখানে আমরা যুক্ত করব ইয়। যদি ই থাকে, ইটা থাকার পর আবার বাসিম না থাকলে ইয়। যদি হা থাকে, সেই হাটা পরিবর্তন হয়ে হবে হেয়। আর এই তিনটার কোনোটা না থাকলে, তার মানে আমরা বলতে পারি বাকি সব হবে অয়। দেখেন, আ অথবা ও থাকলে যুক্ত করব আইয়, ই থাকলে ইয়, হা থাকলে হেয়, বাকি সব অয়। কেন যুক্ত করব? এইগুলো যুক্ত করলে সেইটা বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। কি বলছি? যদি ভার্ব এবং অ্যাডজেক্টিভের শেষে আ অথবা ও থাকলে তখন আমরা যুক্ত করব আইয়, ই থাকার পর বাসিম না থাকলে যুক্ত করব ইয়, হা থাকলে হেয়, বাকি সব অয়। কেন যুক্ত করব? এগুলো যুক্ত করলে প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। আসেন আমরা একটু দেখি। সালমানি বাস করা, সালমানি বাস করা। এখন দেখেন এই শব্দটায় আ অথবা ও আছে কিনা, ওই শব্দটা শেষের দিকে সাল, আমরা দেখতে পাচ্ছি যে একটা আ আছে, আয়ের সাথে মিলে গেছে। তাহলে আ অথবা ও থাকলে সেখানে হবে আইয়। যেহেতু এখানে আ আছে, শর্ত ছিল আ অথবা ও থাকলে, আমরা দেখতে পাচ্ছি যেখানে আ আছে, যেহেতু এখানে আ আছে সুতরাং এখানে যুক্ত হবে আইয়। দেখেন, সালমানি বাস করা, আর এখন হয়ে গেছে সারাইও। রিউল আবার উপরে যাবে উচ্চারণের সময়। সারাইও মানে বাস করি, প্রেজেন্ট টেন্স হয়ে গেছে। সারাইও বাস করি। আবার দেখেন, একটু আগে পড়ছি আমরা ইউরিহা, ইউরিহা দা, দা ছিল, দা কিন্তু এমনিতেই বাদ যাবে, এটা আপনাদের আগেই আমি একাধিকবার বলছি। তো ইউরিহা রান্না করা, দয়া করে এদিকে একটু খেয়াল করে, ইউরিহা রান্না করা। এই শব্দটা শেষে দেখতে পাচ্ছি আ আছে, প্রথমটার সাথে মিলে গেছে। আবার দেখেন, আমরা দেখতে পাচ্ছি এই শব্দটার শেষে হা আছে, এই 3 নম্বরে হা মিলে যায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? এই শব্দটা বা এই ভার্বটা দুইটা শর্তের সাথে মিলে গেছে। এখানে মিলে গেছে আ, আর এখানে মিলে গেছে হা। কোনটায় বেশি মিলছে বলেন তো? প্রথমটায় শুধু একটা আ মিলছে, আ, আর পরেরটায় হা। হা পুরোটা মিলে গেছে, ওখানে আ, আর এখানে হয় কারে হা। তাহলে কোনটায় বেশি মিলছে? প্রথমটায় বেশি মিলছে না তৃতীয়টায় বেশি মিলছে? আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বারটায় বেশি মিলছে। 3 নাম্বারটায় হা আছে, হা। তাহলে দেখেন, যদি হা থাকে, হায়ের জন্য সবসময় আলাদা একটা ব্যবস্থা আছে, মানে হা থাকলে হেইও হবে। যেহেতু 3 নাম্বারটা বেশি মিলছে, আমরা ওইটাই নিব। প্রথমটার সাথেও মিলছিল অল্প, 3 নাম্বারটায় বেশি মিলছে, ওইটাই নিব। তো হা থাকলে সেটা হেইও হবে। তো যেহেতু ওখানে হা আছে, হা থাকলে হেইও, ওই হাটাকে আমরা হেইও করে দিই। ইউরি হা রান্না করা, ইউরি হেইও রান্না করি, প্রেজেন্ট টেন্স। ইউরি হা রান্না করা, ইউরি হেইও রান্না করি। তারপরে দেখেন, মক মানে খাওয়া, অথবা মগদা, মগদা মানেও খাওয়া, দা এমনিতেই বাদ যাবে, মক মানে খাওয়া। এখন এই শব্দটা শেষে দেখেন তো আ অথবা ও আছে কিনা,
আ অথবা ও আছে? নাই। এখানে অ আছে একটা অ, কিন্তু অ তো আর মিলবে না, থাকতে হবে আ অথবা ও। নাই। তাহলে এটার শেষে ই আছে? ই নাই। এটার শেষে হা আছে? হাও নাই। তাহলে যেহেতু এটা শেষে প্রথমটা মিলে নাই, দ্বিতীয়টা মিলে নাই, তৃতীয়টা মিলে নাই, তাহলে বাকি সব ওই 4 নাম্বারটা মিলবে। তিনটার কোনোটা না মিললে তখন 4 নাম্বারটা দিতে হবে। তো এখানে বাকি সব হবে, তো আমি অইও দিয়ে দিলাম। মক, মক মানে খাওয়া, আর মগয় মানে খাই। এটা প্রেজেন্ট টেন্স, মগয় মানে খাই। তারপরে দেখেন মাসি, মাসি মানে পান করা। এই শব্দটার শেষে আ অথবা ও আছে? নাই। ই আছে? হ্যাঁ, এই শব্দটার শেষে যে ই আছে, দেখেন ই আছে। কিন্তু আমাদের শর্ত হচ্ছে শুধু ই থাকলে হবে না, ই থাকার পর বাসিম না থাকলে। আমি এখানে দেখতে পাচ্ছি বাসিম নাই, বাসিম নাই, সুতরাং হবে। ই থাকার পর বাসিম না থাকলে, এখানে ই আছে বাসিমও নাই, মানে পুরোটাই মিলে গেছে। তো ই যেহেতু আছে, সুতরাং এটার সাথে যুক্ত হবে ইয় ইয়। মাসি মানে পান করা, মাসি ইয় ইয় মানে পান করি, মাসি ইয় ইয় পান করি। এটারে অনেকে আবার এই যে মাসি ইয় ইয়, এটার আবার সংক্ষেপে লেখা যায়, এই যে মা শিয়ত, এই যে এখানে যে ই আর ইয়, এই দুইটা মিলিয়ে ইয় লেখা যায় আর কি। হ্যাঁ, ওই ইউংটা মাঝখান থেকে বাদ দিয়ে দুইটা মিলিয়ে এইভাবে লেখা যায় ইয় ইয়। মানে এইটা কি ই, আর এইটা কি ইয়। এখন আপনি যদি এই শুধু ইয়টা রাখেন, এইটার মধ্যেই তো অটোমেটিক এই ইটা থেকে যায়। এই জন্য ওই ইউংটা আর হচ্ছে ওই ইটা বাদ দিয়ে সহজে ওইভাবে লেখা যায়। তো এইটা এখন মনে না থাকলেও হবে। আপনার কাজ হচ্ছে এটা যে বর্তমানকাল প্রেজেন্ট টেন্স, সেটা আপনি ভালোভাবে আয়ত্ত করবেন। এই 4টা কন্ডিশন মুখস্থ থাকতেই হবে, এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। আ অথবা ও থাকলে আইও, ই থাকলে ইয়ো, হা থাকলে হেইও, বাকি সব ক্ষেত্রে অইও। এই 4টা কন্ডিশন ঠোঁটের আগায় নিয়ে আসবেন। আমি আশা করি বুঝতে পারছেন। ব্যাকরণ 2টা আপনারা আগেই পড়ছেন, এটা আমি আপনাদের আগেই তো সম্ভবত বলছি, তাই না? কোনো শব্দের সাথে যদি কোনো শব্দ থাকে এবং সেই শব্দের সাথে উল থাকে অথবা রুল থাকে, তাহলে সেই শব্দটা হচ্ছে অবজেক্ট। উল হয় বাসিম থাকলে, রুল হয় বাসিম না থাকলে। তো উল রুল এই দুইটা অবজেক্ট পার্টিকেল, শব্দের সাথে উল বা রুল থাকলে আমরা বুঝবো অবজেক্ট। একইভাবে আমরা পড়ছি যে যদি শব্দ থাকে, শব্দের সাথে উন, নুন, ই, গা থাকে, তাহলে সেটা সাবজেক্ট। এটাও তো আগে পড়ছি, ঠিক না? তো যাই হোক, এটা নিয়ে বিস্তারিত আর কথা বললাম না, এর আগে এই দুইটা নিয়ে অনেক কথা বলছি। তো সহজ কথা, উল অথবা রুল থাকলে অবজেক্ট, আর উন্নুন ইগা থাকলে সাবজেক্ট। উন্নুন ইগা থাকলে সাবজেক্ট, আর উল অথবা রুল থাকলে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। তো এই দুইটা অবজেক্ট পার্টিকেল, উন্নুন ইগা এই 4টা সাবজেক্ট পার্টিকেল, উল রুল অবজেক্ট পার্টিকেল। অবজেক্ট পার্টিকেলের কাজ অবজেক্টকে চিনতে সাহায্য করে, সাবজেক্ট পার্টিকেলের কাজ সাবজেক্টের চিনতে সাহায্য করে। এগুলোর কোনো অর্থ নাই। তো আমি সংলাপে চলে যাচ্ছি, আমরা সংলাপে 1-এ চলে যাচ্ছি। জিনসু এবং ফু অং দুজন ব্যক্তি কথা বলতেছে। তো জিনসু বলতেছে দারা সেনুন, দারা সেনুন মানে দারা সাহেব। এই দারা তো একটা নাম, ঠিক না? সেনুন মানে সাহেব, দারা সেনুন দারা সাহেব মুয়া কি হেয় করেন। দারা সাহেব কি করেন? দারা সেনুন দারা সাহেব
মুয়া হেয় কি করেন, দারা সাহেব কি করেন? উনি উত্তর দিচ্ছে, দেখেন দারা সিনুন অর্থ হচ্ছে দারা সাহেব, ইউরি হেয়, ইউরি হেয় রান্না করেন, ইউরি হেয় রান্না করে। ওই যে এখানে ছিল কি জানেন, ছিল ইউরি হা, এরপর ওই যে হা থাকলে হেয় হয়, একটু আগে পড়ছি, এটা প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, হা থাকলে হেয় হবে, এই যে এইটা, ওইটা হয়েছে এখানে। তো যাই হোক, ইউরি হেয় রান্না করে। তারপর আবার আর একজনের কথা জিজ্ঞেস করছে, তার নাম নিৎসানান, নিৎসানান শিদো মানে সাহেব ও ইউরি হেয় রান্না করেন, জিজ্ঞেস করছে নিৎসানান সাহেবও রান্না করেন। নিৎসানান নামে আরেকজন ব্যক্তি, তিনিও কি রান্না করেন? উনি বলছে আনিও না, নিৎসানান শিনুন, নিৎসানান সাহেব উন্দং হেয়, উন্দং হেয় মানে ব্যায়াম করেন, ব্যায়াম করেন, উন্দং হেয় ব্যায়াম করেন। উন্দং হা ব্যায়াম করা বা খেলাধুলা করা, একটা বললেই হয়। তো ডায়লগটা আবার আমি বলি, আমি যেভাবে বাংলায় লিখে লিখে পড়াচ্ছি, আপনি বইয়ের উপরে এভাবে লিখে লিখে পড়বেন। মানে বইয়ের বাংলা লেখা যদি আমার সাথে মিলে যায় খুবই ভালো, আর যদি মিলে না যায় তাহলে কিন্তু লিখে মিলিয়ে পড়বেন, কেমন? দারা সেনন দারা সাহেব মুয়া কি হেয় করেন, দারা সাহেব কি করেন? দারা সেনন দারা সাহেব ইউরি হেয়, ইউরি হেয় রান্না করেন। নিৎসানান শিদো, নিৎসানান সাহেব, ওই দো মানে কিন্তু ও, এরকম কাছাকাছি তিনটা শব্দ আছে। দা, দা মানে সব, দ, দ মানে বেশি, বেশি অথবা আরো, দুইটাই বলা যায়। আর দো, দো মানে ও, দা মানে সব, দ মানে বেশি, দো মানে ও, দা দ দো সব বেশি ও, দা দ দো সব বেশি ও, তিনটা লিখে নিয়ে। তো নিৎসানান শিদো, নিৎসানান সাহেব ইউরি হেয় রান্না করে। আনিও না, জিজ্ঞেস করছে নিৎসানান সাহেব রান্না করেন? আনিও না, নিৎসানান শিনুন, নিৎসানান সাহেব উন্দং হেয় ব্যায়াম করেন, নিৎসানান সাহেব কি করেন? ব্যায়াম করেন। আশা করি বুঝতে পারছেন। প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিয়ে যেভাবে পড়াইছি ঠিক এভাবে কপি পেস্ট করে পড়বেন। বইয়ের সাথে মিলে গেলে ভালো, যে কোনো পড়া আমি যেভাবে পড়াই সেভাবে পড়বেন, মিলে গেলে ভালো, না মিলে গেলে লিখে তারপর পড়বেন। হ্যাঁ, সংলাপ 2, এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে। ফুঅং, ফুঅং একজন ব্যক্তির নাম, ওয়াং মিন, ওয়াং মিন একজন ব্যক্তির নাম। ফুয়াং বলতেছে ওয়াং মিন শি, মানে ওয়াং মিন সাহেব, ওয়াং মিন শি, শি মানে সাহেব, এটা ছেলেদের বলা যায় মেয়েদেরও বলা যায়। ওয়াং মিন শি, ওয়াং মিন সাহেব ঝিগুম এখন, মুয়া কি হ্যায় করেন, এখন কি করেন? ওয়াং মিন শি, ওয়াং মিন সাহেব ঝিগুম এখন, মুয়া কি হ্যায় করেন, এখন কি করেন? মানে বলছে ঝনুন আমি, টেলিভিশন, এই যে দেখেন টেলিভিশন মানে টেলিভিশন, আর এই উল্টো হচ্ছে অবজেক্ট পার্টিকেল, একটু আগে আমরা পড়ছি। উল্টো দেখে আমরা বুঝবো যে এই শব্দের সাথে উল আছে, তার মানে এই শব্দটা অবজেক্ট। আবার দেখেন ঝনুন, এই নুনটা দেখে বুঝবো এই শব্দের সাথে নুন আছে, তার মানে এটা সাবজেক্ট। তো যাই হোক, টেলিভিশন মানে টেলিভিশন, টেলিভিশনুল ওই নিউন উপরে যাবে, তখন অর্থ হবে টেলিভিশন। টেলিভিশনুল অর্থ হচ্ছে টেলিভিশন। ভোয়ায়
ভয় মানে দেখি। ঝনুন আমি, 텔레비전을 টেলিভিশন ভয় দেখি। ফুয়ং সিদো মানে হচ্ছে ফুয়ং সাহেব, সেই মানে সাহেব, দো মানে ও, ফুয়ং সাহেব ঝিগুম এখন, 텔레비전을 মানে হচ্ছে টেলিভিশন, ভয় ভয় মানে দেখে, ফুয়ং সাহেব টেলিভিশন দেখে। উনি বলছে আনিও, আনিও না, ঝনুন আমি, ভাবুল ভাত, আমি ভাত, দেখেন দেখে, দেখেন বললে ভালো হয়। আমি ভাত মগয়, মগয় মানে খাই, আমি ভাত খাই। ডায়লগ কিন্তু মুখস্থ করতে হবে না, বাট ডায়লগ আপনি দেখে দেখে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে করে যেন পড়তে পারেন, শব্দের অর্থগুলো আপনার জানা থাকতে হবে। কেমন? শুরু থেকে দেখেন। ওয়াংমিনশি, ওয়াংমিন সাহেব জিগুম এখন, মো হেয় কি করেন, মো হেয় কি করেন। ঝনুন আমি, 텔레비전을, 텔레비전을 টেলিভিশন ভোয়ায়ও দেখি। ঝনুন আমি, 텔레비전을 টেলিভিশন ভোয়ায়ও দেখি। ফুয়ং সিদো, ফুয়ং সাহেব ঝিগুম এখন, 텔레비전을 টেলিভিশন ভোয়ায়ও দেখেন। ফুয়ং সাহেব ও এখন টেলিভিশন দেখেন। আনিও না, ঝনুন আমি, ভাবুল ভাত মগয় খাই, আমি ভাত খাই না, আমি ভাত খাই, আমি টেলিভিশন দেখি না, ভাত খাই। এই তো টেন্সের জন্য ওই চারটা অপশন মনে রাখতেই হবে। আ অথবা ও থাকলে আইও, ই থাকলে এটা হবে ইয়, যদি হা থাকে হাটা পরিবর্তন হয়ে হবে হেয়, আর বাকি সব ক্ষেত্রে কি হবে, বাকি সব ক্ষেত্রে হবে হয়। এটা মুখস্থ করবেন, ঠোঁটস্থ করবেন। তো দেখেন নিচে একটা যে ব্যবহারিক অভিব্যক্তি আছে, যে এইটুকু ব্যবহারিক অভিব্যক্তি, এটা আবার এখানে আছে, সুতরাং আমরা বাক্য দুইটাই পরে ফেলি। দেখেন অস ওসেও, অ্যাকচুয়ালি অস মানে দ্রুত, ওসেও মানে আসুন, দ্রুত আসুন, বাট এটা একটা ফ্রেজ ওয়ার্ড, একসাথে বলতে হবে অস ওসেও, এবং এইটা দিয়ে বুঝাবে স্বাগতম, অস ওসেও স্বাগতম। মো কি সাজুসেও, সাজুসেও মানে খুঁজেন, কি খুঁজেন, আপনি কি খুঁজেন, অস ওসেও স্বাগতম, কি খুঁজেন। জুসু, জুসু মানে হচ্ছে জুস। হান বিয়ং এক বোতল, হান মানে এক, বিয়ং মানে বোতল, জুস এক বোতল, জুসেও, জুসেও মানে দিন, জুস এক বোতল দিন। তো আপনি কাউকে স্বাগতম জানাইতে চাইলে বলবেন অসাওসেও। কেউ আপনার বাড়িতে নতুন আসছে বলবেন অসাওসেও। কেউ আপনার কোম্পানিতে নতুন আসছে তাকেও বলতে পারেন অসাওসেও। অসাওসেও মানে হচ্ছে স্বাগতম। হ্যাঁ, বাক্যটা মুখস্থ করে নেবেন। আমরা চলে যাব তথ্য সংস্কৃতিতে। দেখেন হানগুক মানে কোরিয়া, এখানে হানগুগুই লেখা আছে কোরিয়ার, তাহলে এই উইটা র হয়েছে। তো আমি গত ক্লাসে বলছিলাম উই যদি র অথবা এর হয় তাহলে উই এর উচ্চারণ হবে এ। গত ক্লাসে বলছিলাম, মনে আছে আপনাদের নিশ্চয়ই। তো এই শব্দটার উচ্চারণ হবে হানগুগে, হানগুগে কোরিয়ার। জোয়াশিক, জোয়াশিক মেঝেতে বসার। মনহোয়া, মনহোয়া মানে সংস্কৃতি, কোরিয়ার মেঝেতে বসার সংস্কৃতি। মানে আমরা যেমন মেঝেতে বসি, অনেক সময় মেঝেতে বসে খাই, কোরিয়ানরাও এবার মেঝেতে বসে, এই জন্য বলছে কোরিয়ার মেঝেতে বসার সংস্কৃতি।
তো চলেন তো আমরা দেখি মেঝেতে বসে কি করে তারা। আমি ওই যে বাচ্চিমগুলো দাগাই দিচ্ছি যাতে করে আপনি পড়ার সময় বুঝতে পারেন। হানগুগিন হানগুগিন দুরুন হানগুগিন দুরুন কোরিয়ানদের ভাং কক্ষ ইনা বা কোরিয়ানদের কক্ষ বা এইটা একটু খেয়াল করে। এই মারু মানে হচ্ছে কাঠের মেজে, আবার ভাদাক মানে শুধু মেজে। মারু মানে কাঠের মেজে, ভাদাক মানে মেজে, তাহলে অর্থ হয় কাঠের মেজেতে মেজেতে, এরকম অর্থ হয়। তো এই জন্য আমরা দুইটা একসাথে পড়ব। মারু ই, এখানে কিন্তু এটা ই হবে। আচ্ছা মারু, ও এটা র বুঝাচ্ছে, এখানে এ হবে। মারু এ ভাদাগে, অর্থ কাঠের মেঝেতে। টোটালটা একসাথে পড়বো, মারু এ ভাদাগে, কাঠের মেঝেতে। মানে মারু মানে কাঠের মেঝে, আবার ভাদাক মানে মেঝে। তো এই জন্য অর্থ হয় কাঠের মেঝে মেঝেতে। তো সহজ কথা, কাঠের মেঝেতে। মারু এ ভাদাগে, কাঠের মেঝেতে। আনজাস বসে। শিকসারুল শিকসারুল হা, খাবার খাওয়া। গনা, গনা মানে বা, এই যে দেখেন হা মানে এখানে কিন্তু খাওয়া হয়েছে। তো খাবার খাওয়া বা সুইস হিউশিগুল হিউশিগুল সুইহানুন, বিশ্রাম নেওয়ার। ঝোয়াশিক, ঝোয়াশিক মানে মেঝেতে বসা, এটা আমি এখানে লিখে নেই। মেঝেতে বসার মন হুয়ারুল সংস্কৃতি, মেঝেতে বসার সংস্কৃতি। খাজিগো ইসুমনিদা, টোটালটা একসাথে হবে। খাজিগো ইসুমনিদা মানে আছে। তো বড় একটা বাক্য, এটা দিয়ে আমরা কি বুঝলাম আসেন সহজে বলি। কোরিয়ানরা কক্ষ বা কাঠের মেঝেতে বসে খাবার খায় অথবা বিশ্রাম নেয়। কক্ষে কাঠের মেঝেতে বসে বা মেঝেতে বসে তারা খাবার খায়, বিশ্রাম নেয়, এইরকম সংস্কৃতি তাদের আছে। যে কক্ষের মধ্যে মেঝেতে বসে মানে নিচে বসে খাবার খায় এবং বিশ্রামও নেয়। তারপর দেখেন ইরোহান এ ধরনের জোয়াশিক, মেঝেতে বসার, এ ধরনের মেঝেতে বসার মুনহুয়ানুন সংস্কৃতি, এ ধরনের মেঝেতে বসার সংস্কৃতি। খাজক পরিবার, ইনা বা পরিবার বা খাক্কাউন কাছের। সেনগুদুল সেনগুদুল বন্ধুদের কিরি মধ্যে, কাছের বন্ধুদের মধ্যে। হামকে একসাথে। সোথং হাগো যোগাযোগ এবং, এই সোথং মানে যোগাযোগ, হাগো মানে এবং। তো সোথং হাগো যোগাযোগ এবং। ইউদে গামুল মানে বন্ধন, বন্ধন। হিয়ংসং হানুন্দে গঠন করতে, বন্ধন গঠন করতে। থৌমুল জুমনিদা সাহায্য করে। তো এই যে তারা মেঝেতে বসে, এর ফলে তাদের পরিবারের যে লোকজন আছে অথবা কাছের যে বন্ধু বান্ধব আছে, তারা একসাথে মেঝেতে বসে যে খাবার খায় বা বিশ্রাম নেয়, তার ফলে তাদের মধ্যে যোগাযোগ ভালো হয় অথবা তাদের ভিতরে যে বন্ধন থাকে মানে সম্পর্কটা ভালো হয়। তারপর আছে দেখেন জোয়াশিক মানে মেঝেতে বসার, মন হওয়ারও সংস্কৃতির, আর এই ইন হে মানে কারণে, সংস্কৃতির কারণে। হানগুক কোরিয়ান সারামদুরুন মানুষেরা, সংস্কৃতির কারণে কোরিয়ান মানুষেরা। ধেবুবুন অধিকাংশ। জীবানে স বাড়ির ভিতরে, অধিকাংশ বাড়ির ভিতরে। শিনবারুল মানে জুতা, ভদগ খুলে, জুতা খুলে। স্যাংহুয়াল হামিয় জীবনযাপন করে। এই যে তারা মেঝেতে বসে খায়, মেঝেতে বসে বিশ্রাম করে, এই সংস্কৃতির কারণে অধিকাংশ মানুষ বাড়িতে জুতা খুলে জীবনযাপন করে। সহজ কথা,
বাড়িতে জুতা খুলে প্রবেশ করে। আমরাও তো রুমের মধ্যে জুতা খুলেই প্রবেশ করি, ঠিক? ভাদাগে মেঝেতে আঞ্জাসা বসে শেখসারুল হানুন খাবার খাওয়ার, মেঝেতে বসে খাবার খাওয়ার সিদ্ধান্ত রেস্টুরেন্টও সুইপকে সহজে ভুল দেখতে সুইসনিদা পারা যায়। মানে মেঝেতে বসে খেতে হয় এমন রেস্টুরেন্টও দেখতে পারা যায়, মানে এমন রেস্টুরেন্টও আছে। তো এখন মূল কথা বা মুদ্রা কথা হচ্ছে কোরিয়ানরা মেঝেতে বসে খাবার খায় বা বিশ্রাম করে। এই মেঝেতে বসার সংস্কৃতির কারণে কি হয়, এই মেঝেতে বসার সংস্কৃতির কারণে বন্ধু বান্ধবের সাথে এবং পরিবারের মানুষদের সাথে বন্ধন ভালো তৈরি হয়, মানে সম্পর্ক ভালো হয়। আর মেঝেতে বসার সংস্কৃতির কারণে কোরিয়ান মানুষেরা বাড়িতে জুতা খুলে জীবনযাপন করে। কোরিয়ান মানুষেরা অধিকাংশ বাড়িতে জুতা খুলে জীবনযাপন করে, এই বাক্যটা বেশি গুরুত্বপূর্ণ। এবং জুতা খুলে প্রবেশ করে খাবার খেতে হয় এমন রেস্টুরেন্টও দেখা যায়। তাহলে মেঝেতে বসার কারণে কি হয়, মেঝেতে বসার কারণে পরিবার এবং কাছের বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ এবং বন্ধন গঠন হয়। হ্যাঁ, এই আর কোরিয়ান মানুষেরা অধিকাংশ বাড়িতে জুতা খুলে জীবনযাপন করে। এই দুইটা বাক্য বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করি বুঝতে পারছেন। চলেন আমরা পরবর্তী প্যারায় যাই। অনেক মজার পড়া। হ্যাঁ, মজার পড়া। দেখেন, জোয়াশিক মেঝেতে বসার নুনহোয়াগা সংস্কৃতি হিয়ন্দে এদো বর্তমানেও জিসক দোয়েনুন টিকে থাকার। মেঝেতে বসার সংস্কৃতি বর্তমানে টিকে থাকার ইউনুন কারণ হানগুক এ কোরিয়ার ঝনথং ঐতিহ্যবাহী কোরিয়ার ঐতিহ্যবাহী নানবাং গরম করার ভাংশিকেন পদ্ধতি। গরম করার পদ্ধতি ওন্দল। ওন্দল একটা পদ্ধতি যেটা দিয়ে রুম গরম করা হয়। ওন্দল উই মানে ওন্দলের ইয়ং হিয়াং প্রভাবের তেমন কারণে, ওন্দলের প্রভাবের কারণে রাগো হামনিদা বলা হয়। মানে এখনো যে মেঝেতে বসার সংস্কৃতি টিকে আছে, এটা কেন টিকে আছে? ওন্দলের প্রভাবের কারণে। ওন্দল কি? ওন্দল হচ্ছে রুম গরম করার একটা পদ্ধতি, খুবই মজার, আমি দেখাবো আপনাদের। ওন্দল হচ্ছে রুম গরম করার পদ্ধতি। তো এখানে বলছে যে মেঝেতে বসার সংস্কৃতি এখনো টিকে আছে কারণ কোরিয়ার ঐতিহ্যবাহী রুম গরম করার পদ্ধতি ওন্দল। এই ওন্দলের প্রভাবের কারণে এখনো মেঝেতে বসার সংস্কৃতি টিকে আছে। তাহলে ওন্দলটা কি সেইটা একটু দেখেন, এই বাক্যটা গুরুত্বপূর্ণ। ওন্দরুন মানে হচ্ছে ওন্দল, ভাদাগুল মেজে, ওন্দল মেজে তাত্ত্ব থাকে উষ্ণ করার, ওন্দল মেজে উষ্ণ করার। ও এই হানুনটা একসাথে হবে, তাত্ত্ব থাকে হানুন উষ্ণ করার। হানগুগে কোরিয়ার ঝনথং ঐতিহ্যবাহী, কোরিয়ার ঐতিহ্যবাহী নানবাং গরম করার সিসুথেমুরো সিস্টেম হিসাবে। সহজ কথা সিস্টেম। তাহলে ওন্দলটা কি? ওন্দল হচ্ছে মেজে উষ্ণ করার কোরিয়ার ঐতিহ্যবাহী গরম করার সিস্টেম। মেজে গরম করার ঐতিহ্যবাহী সিস্টেমকে ওন্দল বলে। হ্যাঁ, মেজে যে গরম করে সেই গরম করার ঐতিহ্যবাহী সিস্টেমকে ওন্দল বলে। আর ওন্দলটা মেজে গরম করার ঐতিহ্যবাহী সিস্টেমকে কি বলে? ওন্দল বলে। ওন্দল হচ্ছে এই সিস্টেমটা। ধরেন এইটা হচ্ছে ঘরের মেঝে। হ্যাঁ, তো ওরা কি করতো, ওই যে ঘরের মেঝের নিচে একটা ফাঁকা জায়গা রাখতো। হ্যাঁ, অনেকটা একটা গর্তের মতো রাখতো। এবং হচ্ছে যখন অনেক শীত পড়তো তখন
গর্তের এক মাথায় তারা আগুন জ্বালাইয়ে দিত, আগুন জ্বালাই ওখানে রান্না বান্না করতো এবং ওই লাইন দিয়ে বা ওই গর্ত দিয়ে আগুনের তাপটা ভিতরের দিকে চলে যেত। আবার অপর পাশ দিয়ে ওই ধোঁয়াটা বের হওয়ার একটা রাস্তা ছিল। মানে এর ফলে কি হইতো, তারা ওই রান্না বান্না করতো আর ওই আগুনের তাপের কারণে ওই মেঝেটা গরম হইতো। তো গরম হইলে তখন হচ্ছে মেঝেতে বসতে আরাম লাগতো, যেহেতু তাদের দেশে তাপমাত্রা মাইনাস হয়, প্রচুর ঠান্ডা। এইটা হচ্ছে ওন্দল। তো এই ওন্দলের কারণে এই এখনো আর কি মেঝেতে বসার সংস্কৃতি টিকে আছে। কিন্তু কথা হচ্ছে এইটা হচ্ছে তো যেই বাড়িটা একতলা বা যেইটা একবারে নিচে মাটির সাথে লাগানো, সেইটায় আগুন ধরানো সম্ভব। আধুনিক যে অ্যাপার্টমেন্ট, সেইটায় তো আর আগুন লাগানো সম্ভব না। সেইটা কি করে, সেইটার জন্য তারা একটা পদ্ধতি করে। সেইটার জন্য আমি যদি আপনাদের একটু দেখাই, দেখি পাই কিনা। তো আধুনিক যে অ্যাপার্টমেন্ট এখানে অনেকটা আছে, তো এইটা দেখলে বুঝবেন। দেখেন, এটা আসতে টাইম লাগতেছে, আমরা দেখি অন্যটা দেখাইতে পারি কিনা। আধুনিক অ্যাপার্টমেন্টে আর কি তো আগুন জ্বালানো তো সম্ভব না। ওরা কি করে জানেন, ওই ফ্লোরে পাইপ বিছিয়ে দেয়, পাইপ ফ্লোরে এক ধরনের পাইপ দিয়ে দেয়। হ্যাঁ, মানে প্লাস্টিকের পাইপের মতো। এই যে এটা দেখলে সুন্দর বুঝবেন, এই যে পাইপ দিয়ে দেয়। হ্যাঁ, পাইপ দিয়ে তারপরে হচ্ছে, ও পিন্টারেস্ট এটা আসে না, পাইপ দিয়ে তারপর ওরা ঢালাই দিয়ে দেয়। মানে পাইপ দিয়ে ঢালাই দিয়ে দেয় এবং ওই পাইপের ভিতরে, যেহেতু ফ্লোরে তো আর আগুন জ্বালানো সম্ভব না অ্যাপার্টমেন্টে যেগুলো, সেগুলোতে হচ্ছে ঢালাই দিয়ে দেয়। এবং এটা ভালো দেখা যাচ্ছে না, মানে পিকচারটা বেশি ভালো কোয়ালিটির না। এই যে পাইপের ভিতর দিয়ে গরম পানি দিয়ে দেয়, তারা পাইপের ভিতর দিয়ে কি করে, গরম পানি দিয়ে দেয়। আধুনিক যে ফ্ল্যাটগুলো আছে বা অ্যাপার্টমেন্ট আছে, তো অ্যাপার্টমেন্টের মধ্যে তো আর আগুন জ্বালানো সম্ভব না, ঠিক না? এটা আবার আমি ভালো পিকচার পাচ্ছি না। তো যাই হোক, আশা করি ওন্দল কি এইটা আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন। ওন্দল হচ্ছে ঐতিহ্যবাহী যে বাড়িগুলো, এটা আসে না এখনো, ঘুরতেছে, আমি টাইম নষ্ট করতে চাচ্ছি না। তো ওন্দল হচ্ছে ঐতিহ্যবাহী যে বাড়িগুলো আছে ওদের, সেই বাড়িগুলোর ক্ষেত্রে ওরা হচ্ছে এরকম আগুন জ্বালাই দেয় ডিরেক্ট। এতে করে হচ্ছে কি হয়, পুরো রুম উষ্ণ হয়ে যায়, তখন মেঝেতে বসে। আর যেগুলো আধুনিক অ্যাপার্টমেন্ট, সেইগুলোর ক্ষেত্রে ওই যে ঢালাই দেওয়ার আগে, ফ্লোর ঢালাই দেওয়ার আগে তারা হচ্ছে মোটা পানির পাইপ দিয়ে দেয় এবং যখন শীত অনেক বেশি পড়ে ওই পাইপের ভিতর দিয়ে গরম পানি দিয়ে দেয়। তো এইটা হচ্ছে ওন্দল। এবং আমি আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন যে ওন্দলটা কি। আমি দেখানোর চেষ্টা করছি। চলেন পরে ফিরে যাই। তো এখন আপনার পরীক্ষায় কিন্তু আসতে পারে যে ওন্দল কি। হ্যাঁ, অনেকটা ইট ভাটার মতোই। পেন্সিল কি করলাম, ইমরান বলছে ইট ভাটা। হ্যাঁ, অনেকটা ইট ভাটার মতোই। তো যাই হোক, এই ছিল আমাদের ওন্দল। তো পরীক্ষা আসতে পারে যে ওন্দল কাকে বলে। ওন্দল হচ্ছে মেঝে উষ্ণ করার ঐতিহ্যবাহী পদ্ধতি, যেটাকে ওন্দল বলে। আমি গুরুত্বপূর্ণ লাইনটা এখানে দাগাইছি। হ্যাঁ, ইয়োরো খাগুগা, এই খাগু মানে ফার্নিচার, আবার খাগু মানে পরিবার। ইয়োরো খাগুগা একাধিক পরিবার বা অনেক পরিবারও বলা যায়, একাধিক পরিবার। মইয় একসাথে, সানুন বাস করার, আফাথু এ সদ অ্যাপার্টমেন্টেও, ওই যেটা আমি বলছিলাম একাধিক পরিবার একসাথে বাস করা অ্যাপার্টমেন্টেও। ফাইফুরুল পাইপ, ভাদাগে মেঝেতে, পাইপ মেঝেতে, কারা বিছিয়ে, পাইপ মেঝেতে বিছিয়ে, তুগৌন গরম মুরুল পানি, গরম পানি, সুনহুয়ান শিখিনুন প্রবাহিত করার, গরম পানি প্রবাহিত করার ভাংসি গুঁড়ো পদ্ধতি হিসাবে সাইয়ং ব্যবহার দৈমনিদা হয়। ওই যেটা আমি বললাম যে অ্যাপার্টমেন্টে পাইপ মেঝেতে বিছিয়ে তারপর হচ্ছে গরম পানি পাইপের ভিতরে দিয়ে দেয়, মেঝে গরম হয়ে যায়, তখন বসতে আরাম লাগে, তখন সেইটার উপরে বৈশা তারা বিশ্রাম করে, খাবার খায়, গল্প গুজব করে।
ভাকে সনুন বাইরে ঝুড়ো সাধারণত, বাইরে সাধারণত সোফা মানে সোফা, না বা সোফা বা উইজায়ে চেয়ারে, আঞ্জা বসে, সোফা বা চেয়ারে বসে, স্যাং হোয়া রানুন জীবনযাপন করা, ঝলমুন তরুণ, সোফা বা চেয়ারে বসে জীবনযাপন করা তরুণ, সারামদুলদো মানুষেরাও, জীবানে সনুন বাড়ির ভিতরে, ঝাজুক বিরাই তাত্তুথান উষ্ণ ভাতাগে মেঝেতে, আঞ্জ বসে, উষ্ণ মেঝেতে বসে, থিবিরুল মানে টিভি, ভো দেখে, গনা বা টিভি দেখে বা, সুইগিদো হামনিদা মানে হচ্ছে বিশ্রাম করে। তাহলে এখানে বলছে বাইরে, বাইরে বলতে রুমের বাইরে যে সমস্ত তরুণ মানুষজন চেয়ারে বা সোফায় বসতো, চেয়ারে বা সোফায় বসে জীবনযাপন করে, মানে যারা চেয়ারে বা সোফায় সাধারণত বসে, তারাও বাড়ির ভিতরে যখন এই মেঝে উষ্ণ হয় তখন উষ্ণ মেঝেতে বসে টিভি দেখে বা বিশ্রাম করে। তার মানে যে সমস্ত তরুণ পোলাপান, ইয়ং পোলাপান সাধারণত সোফায় বা চেয়ারে বসে অভ্যস্ত, তারাও এই উষ্ণ মেঝে হলে তখন মেঝেতে বসে বিশ্রাম করে বা টিভি দেখে। তো এই ছিল ওন্দল। অনেকে মনে করে মেঝেতে বসার কারণ এই ওন্দল, মেঝেতে বসার যে সংস্কৃতি সেটা যে এখন টিকে আছে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওন্দল। মানে এই ওন্দলের কারণেই এটা টিকে আছে তারা মনে করে। হ্যাঁ, ভালোই সিস্টেম, এটাতে আরাম লাগে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের পড়াশোনা এইটুকুই থাকবে। সবাই বাসায় পড়েন।